আসসালামু আলাইকুম। আমি আশরাফ হোসেন। আমার বিস্তারিত পরিচয় ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি এই ভিডিওগুলো মূলত সিএ সার্টিফিকেট লেভেলের অ্যাসিওরেন্স কোর্সটা নিয়ে করতেছি। আমার চেষ্টা থাকবে যে অ্যাসিওরেন্সের ফুল সিলেবাসের মানে ম্যানুয়ালের যে সিলেবাস সেটি কভার করা এবং চ্যাপ্টার ওয়াইজ আইসিডব্লিউর যে কোয়েশ্চেন ব্যাংকের বিভিন্ন কোয়েশ্চেন নিয়েও ডিসকাস করা। অর্থাৎ অ্যাসিওরেন্সটা মোটামুটি এভরি অ্যাঙ্গেল থেকে কভার করা সি সার্টিফিকেট লেভেলের জন্য। অ্যাসুরেন্সটা চুজ করার কারণ হচ্ছে মূলত এই অ্যাসুরেন্স সাবজেক্টটা নিয়ে আমাদের সার্টিফিকেট লেভেলের স্টুডেন্টরা একেবারেই জানে না, কারণ ফার্মে এসেই কিন্তু সার্টিফিকেট লেভেল শুরু হয়। তো আমরা দেখা যাচ্ছে এইচএসসিতে বা গ্র্যাজুয়েশনে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এগুলো খুব ভালো করে পড়তেছে, কিন্তু অ্যাসুরেন্স এত ভালো করে পড়তেছে না বা জানা হচ্ছে না। তো অনেক কিছুই বুঝতে সমস্যা হয়, এটা ওয়ান অফ দ্য রিজনস। এছাড়া অন্যান্য রিজনস আছে, বাট আমি আমার ভিডিওগুলো কোনো এক্সাম সেশন টার্গেট করে বানাচ্ছি না, কারণ এই টপিকটা আমি মনে করি যে আমি আমার মতো আমার পেসে আগাবো। কারণ কোনো কিছু কোনো রাশ করে শেষ করে দেওয়া বা ওভাবে, যেহেতু আমি এটা কোনো পেইড কোর্স না, তা আমি ওভাবে টার্গেট করতেছি না। যতদিন আমি শেষ করতে পারি, তো কোনো এক্সাম সেশনকে টার্গেট করে এগুলো বানানো না। আলটিমেটলি এক সময় গিয়ে যেন একটা কমপ্লিট একটা মডিউল দাঁড়ায়, যেটা দেখলে স্টুডেন্টরা অনেক হেল্প পাবে বা গাইডলাইন পাবে, ওই জন্যই ভিডিওগুলো করা। তো আমরা এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। ধন্যবাদ। আমরা আজকে সিএ সার্টিফিকেট লেভেলের অ্যাসুরেন্সের ফার্স্ট চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে কনসেপ্ট অফ অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, এটার ফার্স্ট লেকচারটা করতেছি। তো আমাদের ফার্স্ট টপিক সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাসুরেন্স। বইতে কি ডেফিনেশন দেওয়া আছে সেটার আগে আমি নিজে একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। অ্যাসুরেন্স মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে কোনো কিছুকে সার্টিফাই করা, মানে একটা জিনিস ভালো নাকি খারাপ একটা এক্সপার্ট ওপিনিয়ন দেয়া এটার বিষয়ে। ফর এক্সাম্পল, আমি যদি ক্রিকেটের একটা এক্সাম্পল দিই, ক্রিকেট খেলা, সাপোজ এটা ক্রিকেট স্টেডিয়ামে একটা ক্রিকেটের পিচ বানানো হলো। এখন পিচটা কি ভালো পিচ হলো নাকি খারাপ পিচ হলো, সেটি সার্টিফাই করবে কে? সেটি সার্টিফাই করবেন একজন পিচ এক্সপার্ট। যারা ক্রিকেট খেলা ফলো করেন তারা জানেন। তো তিনি এসে পিচটা সম্পর্কে একটা এক্সপার্ট ওপিনিয়ন দিবেন যে হ্যাঁ, এই পিচটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। বা আমি যদি কাপড় চোপড়ের কথা বলি, সাপোজ একটা গার্মেন্টসে অনেক ধরনের কাপড় প্রডিউস হচ্ছে, এখন ওই কাপড়গুলোর কোয়ালিটি প্রপার কিনা, এটা ওই কাপড় সম্পর্কে কোনো একজন এক্সপার্ট এসে ওপিনিয়ন প্রদান করবেন। এই যে ওপিনিয়ন প্রদান করা যে কোনো কিছু সম্পর্কে সেটি হতে পারে, এটিকে বলা হয় অ্যাসিওরেন্স। তারপর আমরা আসি ডেফিনেশনটা কী দিছে। পয়েন্ট 1.1-এ ডেফিনেশন কী। ডেফিনেশন এখানে নোট টু যেটা লিখে সেটা আমি লিখছি, সেটা মানে এই বিষয়ে একটা নোট আছে, সেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। আগে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের যে ডেফিনেশন আপনাদের বইতে লেখা আছে সেটা একটু পড়ে শোনাই। আমি প্রথমে পড়ে শোনাবো, এরপর এটা এক্সপ্লেইন করব। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, it is when a practitioner expresses a conclusion designed to enhance the degree of confidence of the intended users other than the responsible party about the outcome of the evaluation or measurement of a subject matter against criteria. এখন আপনারা যখন এইভাবে ডেফিনেশন পড়বেন অনেক বেশি কমপ্লিকেটেড মনে হবে, কারণ অনেক বেশি পেঁচায় লেখা এই লেখাগুলো। তো আপনাদেরকে কী করতে হবে, একটা ডেফিনেশন পড়ার সময় ভেঙে ভেঙে পড়তে হবে। যেমন এই ডেফিনেশন যেটা দিল সেটাকে আমরা ভেঙে পড়লে কী পাই, আমি একটু নোটে যাই। আমরা যদি ডেফিনেশনটাকে একটু ভেঙে পড়ি, এখানে আমাদের বইতে প্রথমে বলা হয়েছে যে এ প্র্যাকটিশনার এক্সপ্রেসেস এ কনক্লুশন, মানে এটা অ্যাসুরেন্সের যেটা আমি বললাম যে কোনো কিছুকে সার্টিফাই করা, একটা কনক্লুশন ড্র করা কোনো কিছু সম্পর্কে, যে এটা ভালো নাকি খারাপ নাকি মিডিয়াম নাকি ওপিনিয়ন দেওয়া যাচ্ছে না, এই কনক্লুশন দেওয়া। এবং এটা দিবে কে? একজন প্র্যাকটিশনার দিবে, যিনি প্র্যাকটিস করেন এইসব বিষয়ে, যিনি এক্সপার্ট এইসব বিষয়ে। তাহলে এটা হচ্ছে ওই ডেফিনেশনের প্রথম পার্ট। সেকেন্ড পার্টটা কি? ডিজাইন টু ইনহ্যান্স দ্য কনফিডেন্স, মানে এই কনক্লুশনটা কেন দেওয়া হচ্ছে? কনফিডেন্স বাড়ানোর জন্য। কার কনফিডেন্স বাড়ানোর জন্য? থার্ড পার্ট, অফ দ্য ইন্টেন্ডেড ইউজার্স আদার দেন দ্য রেসপন্সিবল পার্টি। এখানে আমরা দুইটা পয়েন্ট পাইলাম, একটা হচ্ছে ইন্টেন্ডেড ইউজার্স এবং আরেকটা হচ্ছে রেসপন্সিবল পার্টি।
প্রথমে আমি রেসপন্সিবল পার্টির কথা বলি। রেসপন্সিবল পার্টি হচ্ছে যে জিনিসটা নিয়ে কনক্লুশন দেয়া হচ্ছে, সেই জিনিসটা যে বানাইছে তিনি হচ্ছে রেসপন্সিবল পার্টি। ফর এক্সাম্পল আমি কাপড়ের কথা বললাম না, যে কাপড় সম্পর্কে, কাপড়ের কোয়ালিটি সম্পর্কে অ্যাসুরেন্স দিব, তাহলে সেই কাপড়টা যারা সেলাই করছে বা যারা ওটার কন্ট্রোলে ছিল, যে কাপড়টা প্রোডাকশনের কন্ট্রোলে ছিল, তারা হচ্ছে রেসপন্সিবল পার্টি, মানে তাদের দায়িত্ব ছিল এটা সঠিকভাবে প্রডিউস করা। তো আমরা ওপিনিয়ন, যে কনক্লুশন যেটা দিব, সেটা রেসপন্সিবল পার্টির কনফিডেন্স বাড়ানো বা কমানোর জন্য দিব না, সেটা তো তাদের দায়িত্ব, তারা কাজ করছে। আমরা এই অ্যাসুরেন্সের ওপিনিয়নটা দিব যারা ইনটেন্ডেড ইউজার্স, তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য। ইনটেন্ডেড ইউজার্স কারা? সাপোজ একটা গার্মেন্টস কোম্পানিতে ওই কাপড়গুলোর ইউজার হয় কারা? ইম্পোর্টাররা, যাদের কাছে এই কাপড়গুলো সেল করা হবে। তাহলে সাপোজ প্রোডাকশন টিম কাপড়টা বানাইলো, এরপর ওই গার্মেন্টসের মালিক এবং যারা ইম্পোর্টার, যারা কিনবে, তারা একজন এক্সপার্ট নিয়ে আসলো ওই কাপড়গুলো ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য। তো ওই যে মালিক এবং যিনি কিনবেন, ইম্পোর্টার, তিনি হচ্ছেন ইনটেন্ডেড ইউজার্স এই ক্ষেত্রে। তাহলে আমরা কাদের কনফিডেন্স বাড়ানোর জন্য বা কাদের কনফিডেন্সের জন্য অ্যাসুরেন্সের ওপিনিয়নটা দিই? আমরা ইনটেন্ডেড ইউজার্সদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য দিই। আচ্ছা, ফোর্থ পয়েন্ট, অ্যাবাউট দ্য আউটকাম অফ দ্য ইভ্যালুয়েশন অর মেজারমেন্ট। এই যে মানে আমরা কিসের জন্য এটা করতেছি, যে এই কাজটা যে হইল এটার আউটকামটা কী? এই যে কাপড়টা প্রডিউস হইল এটার আউটকামটা কী? কাপড়টা যে প্রডিউস হইলো এটা কি সঠিকভাবে প্রডিউস হয়েছে নাকি ভালো হয়নি, এটার আউটকামটার জন্য আমরা এই কাজটা করি। ফিফথ পয়েন্ট, অফ এ সাবজেক্ট ম্যাটার। এখানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে কাপড় প্রডিউস হয়েছে, এটা হচ্ছে এখানে সাবজেক্ট ম্যাটার। আমি যেহেতু কাপড়ের এক্সাম্পল নিয়ে কথা বলতেছি, তো আমি এই কাপড়ের কথা বলতেছি। আমরা অ্যাকাউন্টিংয়ের দিকে যাব আস্তে আস্তে। ফার্স্টে আমি অ্যাকাউন্টিংয়ের কথা না বলে এই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমার এখানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে আমার এই কাপড়টা, এই সাবজেক্টটা, এটা নিয়ে কিন্তু আমি ওপিনিয়নটা দিচ্ছি। এবং লাস্টে এগেইনস্ট ক্রাইটেরিয়া। এগেইনস্ট ক্রাইটেরিয়া মানে কি? এই যে আমি মানে প্র্যাকটিশনার কী করতেছেন? ওপিনিয়ন দিচ্ছেন। কী সম্পর্কে ওপিনিয়ন দিচ্ছেন? কাপড় সম্পর্কে বা সাবজেক্ট ম্যাটার সম্পর্কে। সাবজেক্ট ম্যাটার হচ্ছে এখানে কাপড়। তো এই যে ওপিনিয়ন দিবেন, কিসের ভিত্তিতে দিবেন? কাপড়টা কত জিএসএম হলে এটা ভালো কাপড়, বা কত পার্সেন্টেজ কটন থাকলে এটা ভালো কাপড়, এই যে একটা ক্রাইটেরিয়া থাকবে না? এত পার্সেন্টেজ কটন থাকলে ভালো কাপড়, এত জিএসএম হলে ভালো কাপড়। এই যে এই ক্রাইটেরিয়াগুলোর এগেনস্টে একজন প্র্যাকটিশনার একটা সাবজেক্ট ম্যাটার সম্পর্কে একটা ওপিনিয়ন দিবেন, এটাকেই বলা হচ্ছে অ্যাসিওরেন্স এঙ্গেজমেন্ট। আমরা আবার বইতে চলে যাই। তাহলে আমরা এই যে একটা ডেফিনেশন, অ্যাসিওরেন্স এঙ্গেজমেন্টের একটা ডেফিনেশনকে আমরা পুরো ব্রেকডাউন করে পড়লাম। আপনাদেরকে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার সময় এভাবে বুঝে ব্রেকডাউন করে আপনাদের ডেফিনেশনগুলো পড়তে হবে। আর স্পেশালি যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই, তাদের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট এটা ডেফিনেশনগুলো বোঝার জন্য। তাহলে আমরা দেখি এখন বইতে পরবর্তীতে কী লিখছে। দ্য কি এলিমেন্টস অফ অ্যান অ্যাসিওরেন্স এঙ্গেজমেন্ট আর এস ফলোস। যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো বললাম, এখন সেটাই বইতে বলবে যে 3 people or groups of people involved: the practitioner, the intended users, the responsible party. এই যে একটা অ্যাসিওরেন্স এঙ্গেজমেন্টে 3 ক্রাইটেরিয়ার মানুষ ইনভলভ থাকে। 1 নাম্বার প্র্যাকটিশনার, যিনি ওপিনিয়নটা দিবেন, যিনি এক্সপার্ট। দ্য ইন্টেন্ডেড ইউজার্স, যাদের জন্য ওপিনিয়নটা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কাপড়ের এক্সাম্পলে ছিল এটা কারা? এটা ছিল আমার বায়াররা বা আমার কোম্পানির মালিক। এবং দ্য রেসপন্সিবল পার্টি হু প্রিপেয়ার দ্য সাবজেক্ট ম্যাটার, যে যারা এই জিনিসটা প্রিপেয়ার করছেন। যেটা আমার কাপড়ের এক্সাম্পলে ছিল যে ওই কোম্পানির প্রোডাকশন টিম। এই সাবজেক্ট ম্যাটার আমি অলরেডি এক্সপ্লেন করছি, তাও এখানে পড়ি সাবজেক্ট ম্যাটার কী জিনিস। As we shall see below, the subject matter of an assurance engagement may vary considerably. However, it is likely to fall into one of 3 categories. Data, for example, financial statements or business projections; systems or processes, for example, internal control systems or computer systems; behavior, for example, social and environmental performance or corporate governance. তো আমি তো কাপড়ের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আসলে বুঝাই দিয়েছি জিনিসটা, কিন্তু আসলে তো অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা করা হয় আরও কমপ্লেক্স জিনিস নিয়ে। ফর এক্সাম্পল অ্যাকাউন্টস নিয়ে। অ্যাকাউন্টস মানে কি, যারা প্রি আর্টিকেলশিপ থেকে আসছেন তাদের জন্য বলতেছি, যারা অলরেডি অডিটে আসেন তারা জানেন। অ্যাকাউন্টস মানে হচ্ছে একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো। তো ইউজুয়ালি কিন্তু অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যেটা
সেটা কিন্তু এগুলোর ক্ষেত্রে দেয়া হয়। তো তাহলে সাবজেক্ট ম্যাটার যেটা মানে যেটা সম্পর্কে ওপিনিয়ন দেওয়া হয় সেটা কিন্তু এগুলোর মধ্যে পড়ে ইউজুয়ালি। সেটা ডাটা হইতে পারে, যেমন অ্যাকাউন্টসের ক্ষেত্রে ডাটা হয়। তারপর হচ্ছে সিস্টেম অফ প্রসেস, যেমন ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বা কম্পিউটার সিস্টেম। সেটার মানে কি? মানে একটা কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল কতটুকু এফিশিয়েন্ট, একটা কোম্পানির কম্পিউটার সিস্টেম যেটা আছে সেটা কতটুকু এফিশিয়েন্ট, সেটা নিয়েও একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হইতে পারে, সেটা নিয়ে একটা ওপিনিয়ন হইতে পারে। এরপর হচ্ছে অথবা বিহেভিয়ার হতে পারে, যে ওই সিচুয়েশনের বিহেভিয়ার কেমন, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়াগুলো ফলো করা হচ্ছে কিনা, বা কর্পোরেট গভর্নেন্স মানে একটা কোম্পানিকে যে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে হয় সেগুলো সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা, সেটা নিয়েও একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হতে পারে। এরপর সুটেবল ক্রাইটেরিয়া, the person providing the assurance must have something by which to judge whether the information is reliable and can be trusted। যেটা আমি বললাম যে সে যে ইনফরমেশন দিচ্ছে প্র্যাকটিশনার, সেটা কিসের কোনো একটা গাইডলাইনের এগেনস্টে দিতে হবে, এবং সেই গাইডলাইনটাই হচ্ছে যে সুটেবল ক্রাইটেরিয়া। যেমন আমি যদি কোনো কোম্পানির অ্যাকাউন্ট সম্পর্কে মতামত দিই, যে অ্যাকাউন্টসটা ইনকাম স্টেটমেন্টের ইনফরমেশনগুলো, ব্যালেন্স শিটের ইনফরমেশনগুলো এগুলো সঠিক আছে কি না, তাহলে আমি কিসের ভিত্তিতে দিব? অ্যাকাউন্টিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশনস সেটা অনুযায়ী দিব। অ্যাকাউন্টিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশনসকে বলা হয় আইএস এবং আইএফআরএস, মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অথবা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। তো ওগুলো কিন্তু আমার ক্রাইটেরিয়া অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। সিমিলারলি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া হতে পারে। কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে যদি আমি অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দিই, তখন আমার কোম্পানির লটা, যেটা কোম্পানির নিয়ে যে আইন আছে, সেটা হবে আমার সুটেবল ক্রাইটেরিয়া। তো যে ক্রাইটেরিয়ার এগেনস্টে ওই প্র্যাকটিশনারটা ওপিনিয়ন দিচ্ছে, সেটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তো ফর এক্সাম্পল, ইন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট রিলেটিং টু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস, দ্য ক্রাইটেরিয়া মাইট বি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, যেটা আমি অলরেডি বললাম। The practitioner will be able to test whether the financial statements have been put together in accordance with the accounting standards, and if they have, then the practitioner can conclude that there is a degree of assurance that they are reliable. আমি মাত্র যেটা বললাম সেটাই এখানে ইংলিশে বলা হয়েছে, যে যখন অ্যাকাউন্টিং নিয়ে ওপিনিয়ন দেয় প্র্যাকটিশনাররা, অ্যাসুরেন্স দেয়, তখন কিন্তু ক্রাইটেরিয়া হয় যে ওই অ্যাকাউন্টিংয়ের যে স্ট্যান্ডার্ডগুলো সেগুলোর এগেনস্টে কিন্তু ওপিনিয়নটা দেয়। In the context of company behavior, suitable criteria to judge whether something is reliable and can be trusted might be the UK corporate governance. UK এর জায়গায় এখানে বাংলাদেশ পড়বেন, কারণ যেহেতু আমাদের বইটা ইউকের বই থেকে আনা হয়েছে, অনেক কিছু কপি হয়ে গেছে। Or if the company has one, its published code of practice. যে সিমিলারলি অ্যাকাউন্টিংয়ের জায়গায় যদি এখন অ্যাসুরেন্সটা যদি কোম্পানির অন্য কোনো বিহেভিয়ার, কোম্পানিরও কিন্তু মানে আইন কানুন নিয়ে দিতে হয়, তাহলে সেটার ক্রাইটেরিয়া কী হবে? সেটা হবে ওই কোম্পানির কর্পোরেট গভর্নেন্সের যে রুলস আছে সেগুলোর হবে তখন ক্রাইটেরিয়া, সেগুলোকে নিয়ে ওপিনিয়ন দিতে হবে। আচ্ছা, এরপর সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স টু সাপোর্ট দ্য অ্যাসুরেন্স ওপিনিয়ন। একটু পড়ি। দ্য প্র্যাকটিশনার মাস্ট সাবস্ট্যান্সিয়েট দ্য ওপিনিয়ন দ্যাট দে ড্র in order that the user can have confidence that it is reliable. The practitioner must obtain evidence as to whether the criteria have been met. We will look at the collection of evidence in detail later in this workbook. অর্থাৎ ওই যিনি প্র্যাকটিশনার, তিনি যে একটা ওপিনিয়ন দিচ্ছেন সাপোজ অ্যাকাউন্ট সম্পর্কে, যে অ্যাকাউন্টস সঠিকভাবে করা হয়েছে কিনা, যদি তিনি আজকে বলেন যে না এটা সঠিকভাবে করা হয়নি, তাহলে কিন্তু সেটার এগেন্সটে তাকে প্রপার এভিডেন্স দেখাতে হবে যে কেন তিনি এটাকে সঠিক বলছেন না। এই সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী অধ্যায়গুলোতে জানবো এই বইয়ের। And last, a written report in appropriate form. Lastly, it is required that assurance reports are provided to the intended users in a written form and contain certain specified information. This adds to the assurance that the user is being given, as it ensures that key information is being given and that the assurance given is clear and unequivocal. Unequivocal মানে হচ্ছে সিগনিফিক্যান্ট। তো এই যে প্র্যাকটিশনার একটা ওপিনিয়ন দিচ্ছে, সেটা কিন্তু মুখে বললেই হবে না, সেটা প্রপার রাইটিং ফর্মে দিতে হবে উইথ প্রপার এভিডেন্স। তো আপনাদের এমসিকিউ সিস্টেমের জন্য কিন্তু এই জিনিসগুলো বুঝে বুঝে পড়াটা, ব্রেকডাউন করে ডিটেলসটা বুঝে পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। তো আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো নিয়ে এখন একটা এক্সাম্পল দেওয়া হবে, কনটেক্সট এক্সাম্পল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট।
In order to demonstrate these elements of an assurance engagement, the context example is that of a house purchase. Imagine you are buying a house. মনে করেন যে আপনি একটি ঘর কিনবেন বা বিল্ডিং কিনবেন. There are certain issues you would want assurance about, particularly whether the house is structurally sound. Obviously আপনি চাইবেন যে এমন একটা ঘর কিনতে যেটার ফাউন্ডেশন ঠিক আছে এবং এটা স্ট্রাকচারটা সবগুলো প্রপার আছে. In this situation, you would be unlikely just to trust the word of the person who was selling the house, but would seek the additional assurance of a qualified professional such as a surveyor. যার থেকে বিল্ডিং কিনতেছেন শুধুমাত্র তার কথায় রিলাই করে তো নিশ্চয়ই আপনি বিল্ডিংটা কিনবেন না. আপনি একজন স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট সার্ভেয়র নিশ্চয়ই নিয়োগ দিবেন. তিনি ওই বিল্ডিংটা সার্ভে করে আপনাকে ইনফরমেশন দিবেন যে হ্যাঁ বিল্ডিংটা ঠিক আছে নাকি কোনো সমস্যা আছে. মানে কোনো সমস্যা বলতে আমি স্ট্রাকচারের কথা বলতেছি, ওই বিল্ডিংয়ের ফাউন্ডেশনে বা যে মাল মশলা ইউজ করা হয়েছে, বিল্ডিংয়ের কোয়ালিটি কেমন, এগুলো জন্য নিশ্চয়ই আপনি একজন সার্ভেয়ারের ওপিনিয়নের উপর ট্রাস্ট করবেন. এখানে সার্ভেয়ারটা হচ্ছে প্র্যাকটিশনার. তো ইউ শুড অলরেডি বি এবল টু সি দ্য ফার্স্ট কি এলিমেন্ট অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট উইচ ইজ দ্য ইনভলভমেন্ট অফ 3 পিপল. এখানে কিন্তু 3 পিপল পেয়ে গেলাম. তাইলে ইন্টেন্ডেড ইউজার্সকে যিনি বিল্ডিংটা কিনতেছে, এক্ষেত্রে আপনি রেসপন্সিবল পার্টিকে যিনি বিল্ডিংটা বেচতেছে মানে বিল্ডিংয়ের মালিক, এবং প্র্যাকটিশনারকে সার্ভেয়ার হচ্ছে দ্য প্র্যাকটিশনার. The subject matter of this assurance engagement is the house in question. মানে কোন জিনিসটা নিয়ে আমরা ওপিনিয়ন দিচ্ছি, বিল্ডিংটা নিয়ে ওপিনিয়ন দিচ্ছি. তাহলে এখানে সাবজেক্ট ম্যাটার কি? এই বিল্ডিংটা. আমরা যখন অ্যাকাউন্টস নিয়ে ওপিনিয়ন দিই তখন সাবজেক্ট ম্যাটার হয় অ্যাকাউন্টসটা. এখানে বিল্ডিং দিচ্ছি, সাবজেক্ট ম্যাটার হচ্ছে বিল্ডিংটা. The surveyor will visit the house to test whether it is sound and will draw a conclusion. সার্ভেয়ার অবশ্যই ঘরে যাবে, অ্যানালাইসিস করবে এবং একটা কনক্লুশন ড্র করবে যে ওই ঘরটা কি সঠিক কিনা, স্ট্রাকচারালি বা অন্যান্য বিষয়ে করে ওইটা কি প্রপার আছে কিনা. The surveyor will judge whether the house is sound in the context of building regulations, planning rules, and the best practice in the building industry. These are the criteria by which the surveyor will judge whether they can give you assurance that the house is structurally sound. যে সার্ভেয়ার যে এই জাজমেন্টটা করবে কিসের এগেনস্টে করবে? বিল্ডিংয়ের কনস্ট্রাকশনেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, বিল্ডিং রেগুলেশনস, প্ল্যানিং রুলস, মানে একটা বিল্ডিংয়ের সে প্ল্যানিংটা দেখবে, সেইটার দেখবে, আর্কিটেকচার যে প্ল্যানটা দিছে সেটা দেখবে, সে অন্যান্য সকল রুলস এবং বিল্ডিং কনস্ট্রাকশনের যে নিয়মনীতি সেগুলোর এগেনস্টে দেখবে যে বিল্ডিংটা ঠিক আছে কি না. এই যে রুলসগুলো দেখলো, প্ল্যানটা দেখলো আর্কিটেকচারের, এগুলো হচ্ছে তাহলে কি সুটেবল ক্রাইটেরিয়া. এই ক্রাইটেরিয়ার এগেনস্টে সার্ভেয়ার ওপিনিয়ন দেবে. ঠিক আছে? তো in order to make a conclusion, the surveyor will obtain evidence from the house. For example, by looking for damp patches and making inspections of key elements of the house. এই যে সে একটা ওপিনিয়ন দিবে, ওপিনিয়ন এগেনস্টে সে কিন্তু এভিডেন্সও কালেক্ট করবে. যদি সে এটা ওপিনিয়ন দেয় যে না ঘরটা ভালো আছে, তখন তাকে ওপিনিয়নের এগেনস্টে এভিডেন্স দিতে হবে যে কোন কোন ক্রাইটেরিয়াতে সে বলতেছে যে এই ঘরটা ঠিক আছে. আর যদি বলে যে না এই বিল্ডিংয়ের কোনো জায়গায় ধরেন কিছু কনস্ট্রাকশনাল উইকনেস আছে, পিলার কিছু নরম হয়ে গেছে বা কোথাও আপনার প্রপারলি আস্তর পড়ে নাই, তখন কিন্তু ওখান থেকে তাকে স্যাম্পল নিয়ে এভিডেন্স হিসেবে দিতে হবে যে দেখেন এই জায়গায় কিন্তু প্রপার সমস্যা আছে. তাহলে সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স লাগবে. এই ওয়ার্ড দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট. সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত এবং অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রপার এভিডেন্স লাগবে. Lastly, when the surveyor has drawn a conclusion, they will issue a report to you outlining the opinion as to whether the house is sound or not. This report will contain any limitation to their work. For example, if they were unable to access any of the property or they were unable to lift fitted carpets to inspect the floor underneath them. যে যখন ওই সার্ভেয়ার একটা কনক্লুশনে পৌঁছায় যাবে তখন কিন্তু একটা রাইটিং ফর্মে আপনাকে ওই কনক্লুশনটা, মানে আপনি তো ইউজার, এখানে ইন্টারনেট ইউজার হচ্ছেন আপনি, বিল্ডিংটা আপনি কিনবেন, তাহলে সেই কনক্লুশনটা মানে তার মতামতটা আপনাকে রিটেন ফর্মে জানাতে হবে, এটা একটা। এবং
ওই রিটেন ফর্মে কিন্তু এটাও থাকবে যে সার্ভেয়ার কি স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি কাজ করার সময় সে কোনো লিমিটেশন ফেস করছে, যেমন তাকে হয়তো বা কোনো জায়গায় বিল্ডিংয়ের কোনো একটা অংশে সে অ্যাক্সেস করতে পারে নাই, তাকে ঢুকতে দেওয়া হয় নাই, বা কোনো একটা জিনিস সে দেখতে চাইছে প্রপারলি দেখতে পারে নাই, অ্যালাউ করা হয়নি। ওগুলো কিন্তু রিপোর্টে থাকতে হবে যে আমি ওপিনিয়ন দিচ্ছি কিন্তু এই জিনিসগুলো আমি চেক করতে পারিনি, যদি এই ধরনের কিছু থেকে থাকে ওইটাও কিন্তু রিপোর্টে লিখে দিতে হবে। Ultimately, when you have read the surveyor's report, you will have more assurance about the state of the property and correspondingly more confidence to pay the deposit, take out a mortgage and buy that house. So, সার্ভেয়ারের রিপোর্টটা পাওয়ার পর যেখানে সব ধরনের রাইটিং থাকবে এবং এভিডেন্সও থাকবে, আপনার কনফিডেন্সটা বাড়বে যে বিল্ডিংটাকে আপনি কিনবেন নাকি কিনবেন না। এবং এই জন্যই কিন্তু অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে, যে ইউজার যারা তাদের কনফিডেন্স, যেটা বললাম যে ইউজারদের কনফিডেন্সের জন্য অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা প্রয়োজন। আসলে আমরা ফার্স্ট ইন্টারেক্টিভ কোয়েশ্চেনটা দেখি। ইউ আর অ্যান অ্যাকাউন্টেন্ট হু হ্যাজ বিন অ্যাপ্রোচড বাই জামাল হু ওয়ান্টস টু ইনভেস্ট ইন কোম্পানি এক্স। He has asked you for assurance whether the most recent financial statements of company X are reliable basis for him to make his investment decision. Identify the key elements of an assurance engagement in this scenario if you accepted the engagement. তো এখানে বলতেছে যে আপনি একজন অ্যাকাউন্টেন্ট এবং আপনাকে আপনার কোনো ফ্রেন্ড জামাল সে আসছে আপনার কাছে, সে একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চায়, কোম্পানি এক্স, এবং আপনার কাছে সে ওপিনিয়ন চাইছে যে ওই কোম্পানি এক্সের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা অ্যাকাউন্টস বা যারা পিরিয়ডিক্যাল থেকে আসতেছেন ওই কোম্পানি এক্সের যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই স্টেটমেন্টগুলো যেগুলো আছে এগুলো কি প্রপার আছে কিনা, মানে স্টেটমেন্টগুলোতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো কি সঠিক কিনা, মানে ইনকাম স্টেটমেন্টে যে সেলস দেখাইছে ওই সেলস কি বাস্তব সেলসই দেখাইছে নাকি সেলস বেশি করে দেখাইছে, আবার কস্ট কি কোনো কমায় দেখাইছে কিনা নাকি আসলটাই দেখাইছে, এগুলোর ব্যাপারে সে আপনার ওপিনিয়ন চাচ্ছে। কেন? কারণ সে কোম্পানিতে ইনভেস্ট করতে চায়। অবশ্যই ইনভেস্ট করতে হলে তার ফিনান্সিয়াল ডাটা লাগবে, ফিনান্সিয়াল অবস্থা ভালো হলে তখন সে ইনভেস্ট করবে, নাহলে করবে না। তো এই বিষয়ে আপনার ওপিনিয়ন চাইছে। তাহলে আমরা কী পাইলাম এখানে? ইন্টারনেট ইউজারকে, এখানে ইন্টারনেট ইউজার হচ্ছে জামাল, প্র্যাকটিশনারকে আপনি, যিনি একজন অ্যাকাউন্টেন্ট। সাবজেক্ট ম্যাটার কি? ওই কোম্পানি এক্সের অ্যাকাউন্টস, ওইটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। আর সুটেবল ক্রাইটেরিয়া কি? অ্যাকাউন্টস, যেহেতু অ্যাকাউন্টস নিয়ে ওপিনিয়ন দিতে হবে, সো অ্যাকাউন্টে কিন্তু স্ট্যান্ডার্ডগুলো সেগুলো হচ্ছে সুটেবল ক্রাইটেরিয়া। তো একটুকু আমি বললাম, বাকি ইন্টারেক্টিভ কোয়েশ্চেনের আনসার বইয়ের লাস্টে তো দেওয়া আছে, চ্যাপ্টারের লাস্টে আপনারা দেখে নেবেন। আমি যেহেতু সিমিলার এক্সাম্পল পড়াইছি একটা অলরেডি এবং আরেকটা আমি মুখে বলছি, সো এটা আমি ইলাবোরেট গেলাম না। আপনারা এক্সাম্পলটা দেখে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আনসার দিয়ে দিব। এবং নেক্সটে আমরা লেকচার 2 করবো এই চ্যাপ্টারে ইনশাল্লাহ, এবং এভাবেই পুরো অ্যাসুরেন্স বইটা কভার করার চেষ্টা করব। এবং অ্যাসুরেন্স বই কভার করার সঙ্গে সঙ্গে যে আইসিডব্লিউর যে এমসিকিউগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, ওগুলোও কভার করার চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।